এই যে অনৈক্য, সাংবাদিকদের মধ্যে অনৈক্য, এই অনৈক্য একেবারে চরম পর্যায়ে গেছে। বিভিন্ন ধরনের সমিতি, অ্যাসোসিয়েশন ইত্যাদি পাল্টাপাল্টি, এটা একটা মানে ক্ষমতার বা প্রভাব প্রতিপত্তির প্রতিদ্বন্দ্বিতাতেও পরিণত হয়েছে। ফলে সাংবাদিকদের সবার স্বার্থ, সামগ্রিকভাবে এই পেশায় যারা যথাযথভাবে কাজ করছেন, পেশাগতভাবে নিজেদেরকে ভাবেন বা প্রতিষ্ঠা করতে চান, তাদের জন্য কোনো অভিন্ন ছত্র মানে একটা নাই, কি বলে, মাথার উপরে কোনো ছায়া নাই, মাথার উপরে কোনো ছাদ নাই, একটা ঐক্যবদ্ধ ইউনিয়ন নাই। ফলে সাংবাদিকদের এক্সপ্লয়েট করা খুব সহজ হয়। যারা এক্সপ্লয়েট করতে চান, যারা সাংবাদিকদেরকে ঠকাতে চান, যারা সাংবাদিকদেরকে নানা ধরনের কাজে ব্যবহার করতে চান, তারা ঠিকই ব্যবহার করছেন, তারা সেই সুযোগটা নিচ্ছেন। কারণ সাংবাদিকরা ঐক্যবদ্ধ নয়, আপনার বেতন ভাতা আদায়ের জন্য সংগ্রাম কোথাও তাদের মোকাবিলা করতে হচ্ছে না। তো এই ধরনের একটা পরিস্থিতি, অর্থাৎ সব দিক থেকেই একটা নৈরাজ্যজনক পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের বাজারে যতটুকু বা যেই মাত্রায় আপনার পাঠক, দর্শক, শ্রোতা আছে, যাদের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় টেলিভিশনের সংখ্যা বেশি, রেডিওর সংখ্যা বেশি, আবার খবরের কাগজের সংখ্যাও বেশি। তারপরে এখন শুরু হয়েছে অনলাইন, শত শত অনলাইনের পোর্টাল। এর পাশাপাশি আছে সোশ্যাল মিডিয়া। এখানেই আমাদের কেউ একজন তার বক্তব্যে বলেছেন যে বিগত 15 বছরে আমরা মূলধারার গণমাধ্যম ব্যর্থ হয়েছি বলেই মানুষ সোশ্যাল মিডিয়ার উপরে নির্ভরশীল হয়েছে, অনলাইন মিডিয়ার উপরে নির্ভরশীল হয়ে পড়েছে। হঠাৎ করে যে সমস্ত অনলাইন মিডিয়া গড়ে উঠেছে, সেই সমস্ত অনলাইন মিডিয়ার খবরকে বেশি বিশ্বাস করেছে। এখানেও সমস্যা হচ্ছে যে আমরা মূলধারার গণমাধ্যম ব্যর্থ হয়েছি কেন? মূলধারার গণমাধ্যম ব্যর্থ হয়েছি রাজনৈতিক কারণে, রাজনৈতিক প্রভাব, সরকারের বিভিন্ন স্বৈরাচারী পদক্ষেপ, মামলা মোকদ্দমা, আইন দিয়ে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ এবং নিপীড়নের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন। আবার একইভাবে কর্পোরেট গ্রিড, বড় বড় মালিকদের যে কর্পোরেট স্বার্থ, সেই কর্পোরেট স্বার্থ, তাদের মুনাফা, অতি মুনাফার লোভ, সেগুলোর থেকে তারা সংবাদ মাধ্যমকে ব্যবহার করেছেন তাদের স্বার্থ রক্ষার জন্যে, তাদের স্বার্থের পক্ষে ব্যবহারের জন্য। এবং তখন দেখা গেছে যে সংবাদ মাধ্যম মানুষের যে স্বার্থ, মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির কথা না লিখে বরং তাদের কথাই লিখছেন, মালিকদের কথাই লিখছেন, যে মালিকের ব্যবসায়িক স্বার্থ উপকৃত হবে, লাভবান হবে। ফলে এটা একটা দুষ্টচক্রে পরিণত হয়েছে। এই দুষ্টচক্র না ভাঙলে আপনার এই গণমাধ্যমের সমস্যার সমাধান খুব সহজে আসবে না, ভাঙাটা খুব সহজ হবে না। ভাঙতে আমাদেরকে সরকারের, যেমন এই অন্তর্বর্তী সরকার, তাকেও যেমন পদক্ষেপ নিতে হবে, ঠিক তেমনি পরবর্তীতে যে রাজনৈতিক সরকার আসবে তাকেও সেই ধারাবাহিকতা বজায় রেখেই আবার নতুন কিছু পদক্ষেপ হয়তো নিতে হবে। আর যে সমস্ত সুপারিশমালা আপনাদের আলাপ আলোচনার ভিত্তিতেই, আপনাদের মতামতের ভিত্তিতেই তৈরি করা হবে, সেই সুপারিশমালাগুলো বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার যতটুকু সময় পাবে তার চাইতে অনেক বেশি সময় ধরেই থাকবে রাজনৈতিক সরকার। রাজনৈতিক সরকারকে সেই জন্যে এটার প্রতি অঙ্গীকার দিতে হবে, অঙ্গীকার করতে হবে, নজর দিতে হবে, বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবতার থেকে বেরিয়ে আসতে হলে সরকারকে, সরকারের যে বিদ্যমান নীতিমালা আছে সেটা যেমন এখনই বাস্তবায়ন করা যায়, আবার আমরা যে সমস্ত সুপারিশের কথা ভাবছি, যে সমস্ত সুপারিশের কথা আপনারা তুলে ধরেছেন, সেগুলো যদি আমরা যথাযথভাবে তুলে ধরতে পারি এবং সরকারকে মানাতে পারি, আমাদের সুপারিশমালা, এই সংস্কার কমিশনের সংস্কারের প্রস্তাবগুলো যদি সরকারকে মানাতে পারি, তাহলে পরিবর্তন সম্ভব এবং সেই পরিবর্তন আসবে। আপনারা খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন তুলেছেন, সেটি হলো ওয়েস্ট বোর্ডের প্রশ্ন এবং প্রেস কাউন্সিলের প্রশ্ন। আপনার প্রেস কাউন্সিলকেই ওয়েস্ট বোর্ড বাস্তবায়নের দায়িত্ব দিতে চেয়েছেন, এরকম প্রস্তাব এখানে এসছে। ওয়েস্ট বোর্ড আমাদের এখতিয়ার না, এই গণমাধ্যম সংস্কার কমিশনের বিবেচ্য বিষয়ের মধ্যে ওয়েস্ট বোর্ড নেই। কারণ ওয়েস্ট বোর্ড খুবই টেকনিক্যাল কাজ। এইখানে জীবনযাত্রার মানের জন্য কত ব্যয় করতে হয়, একটা পরিবারের একজন সাংবাদিকের দায়িত্বের মধ্যে কি কি ঝুঁকি আছে, একজন রিপোর্টারের যা ঝুঁকি একজন ডেস্কে বসে যে কাজ করেন অফিসে তার একই ঝুঁকি নয়। সুতরাং বিভিন্ন ধরনের পদের জন্য, বিভিন্ন ধরনের দায়িত্বের জন্য বেতন কাঠামোয় পার্থক্য থাকে। সেগুলো নির্ধারণের জন্য বিশেষজ্ঞ লাগে, সেগুলো নির্ধারণের জন্য ইউনিয়নের প্রতিনিধিত্ব লাগে,
তারপরে আপনার ইকোনমিস্টদের প্রতিনিধিত্ব লাগে, এরকম নানানভাবে সেটা করার প্রশ্ন আছে। তো সেই ওয়েস্ট বোর্ডের কাজটা আমাদের না, ওয়েস্ট বোর্ডের বিষয়টা আমরা বলতে পারবো না। আমরা শুধু যেটুকু বলতে পারি সেটা অবশ্যই এই যে ন্যূনতম একটা বেতনের কথা এসছে না 35,000 টাকা, আমি জানি না 35,000 টাকা আমরা বলবো কিনা বা অন্যরা আর কি বলবে, কিন্তু হ্যাঁ একটা ন্যূনতম বেতন এবং সেটা সম্মানজনক জীবন ধারণের জন্যে, মর্যাদার সাথে জীবন ধারণের জন্যে যা প্রয়োজন সেরকম একটা ন্যূনতম বেতনের কথা বলা দরকার। সেটা না থাকলে আপনি আপনার জীবনের নিরাপত্তা, আপনার সামাজিক মর্যাদা এগুলোর কোনোটাই অক্ষুণ্ণ রাখতে পারবেন না, এবং তখনই কম্প্রোমাইজ করার প্রশ্ন আসবে, আপোষ হবে এবং সাংবাদিকরা স্বাধীন সাংবাদিকতা করতে পারবেন না, বস্তুনিষ্ঠতা থাকবে না।